মনে যে নাই কোনো কাজ ও বন্ধু, মনে যে নাই কোনো কাজ, তোর পিড়িতে দিবানিশি তাকে আমার মন উদাসী, প্রেমের জ্বালা বড়ই জ্বালা রে। আরে Oh কবে no! কবে কবে আইবে পালা রে, কবে দিমু গলায় মালা রে। আহা, গান বলতে আমার কতই না ভালো লাগে। হতচ্ছাড়া, লম্পট, পাজি কোথাকার! বিয়ে করে আমাকে দুবেলা দুমুঠো ঠিক মতো খেতে দিতে পারছিস না, আবার আরেকজনের গলায় কিনা মালা পরানোর কথা বলছিস? হ্যাঁ, দাঁড়া দাঁড়া, আজ তো আমি তোর শেষ একদম দেখেই ছাড়বো। ওরে বাবা রে, ওরে মারে, শোনা বউ আমার, দয়া করে আমাকে তুমি মেরো না। আমার যে বড্ড লাগছে। আহ আমি তো তোমাকে লাগার জন্য মারছি গো, আদর করার জন্য তো আর নয়। সে সকালবেলা আমি তোমাকে রান্না করতে বলেছি, আর রান্না না করে কিনা এসে পুকুরে মাছ ধরছো? হ্যাঁ, আজ তো আমি তোমাকে মেরে একদম শেষ করে দেবো। বউ, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি এরপর থেকে আর কোনোদিনও এমনটা করবো না গো। এই যে কানে ধরছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপর যদি আমি কোনোদিনও এমনটা দেখেছি না, তাহলে আমি তোমার জানই কেড়ে নেব, এই আমি বলে দিলাম। আরে আরে টোনা, অমন তাড়াহুড়ো করে তুই আবার কোথায় যাচ্ছিস বলতো? বলছি, তুই আবার বউয়ের হাতের মারটার খেয়েছিস নাকি? আহ 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 আর বলো না গো কালু দাদা, এ আমার বউ তো নয়, যেন একদম লাল মরিচের গোলা। যখন তখন সে আমার উপর আক্রমণ চালাচ্ছে। একেই তো কোনো কাজকর্ম পাই না আমি, তার উপর আবার বউয়ের ক্যাচকেচানি। জানো তো, এখন তো আমার মনে হচ্ছে গলায় কলসি বেঁধে আমি নদীর জলে ডুবে মরি। হয়েছে হয়েছে রে, তোকে আর মরতে হবে না। শোন শোন, আমি বরং তোকে একটা বুদ্ধি দিচ্ছি। তাই নাকি গো দাদা? বলো না, কি বুদ্ধি? শোন, আমি আমার জমিতে অনেকগুলো বাঁধাকপি চাষ করেছি, বুঝেছিস তো? আর ওগুলো দেখাশোনা করার জন্য দুজন লোকের প্রয়োজন। তাই বলছি কি, তুই আর তোর বউ মিলে যদি আমার জমিতে কাজ করিস, তাহলে তোর উপকার হবে আর আমারও। তুমি তো কথাটা মন্দ বলনি কালু দাদা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে আমার বউকে বলছি। টোনা কাজে না গিয়ে বাড়িতে ফিরে আসে, আর বাড়িতে এসে টুনিকে সব কথা খুলে বলে। আরে আরে, তাহলে তো আমাদের আর কোনো অভাবই থাকবে না গো। চলো চলো, আর দেরি না করে আমরা বরং এক্ষুনি চলে যাই। এরপর তারা দুজনে মিলে কালু কাকের বাঁধাকপির জমিতে যায়, আর সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে দিন শেষে বাড়িতে ফিরে আসে। এভাবেই দেখতে দেখতে রাত হয়ে আসে। আর রাত পেরিয়ে ভোর হয়ে যায়। আর প্রতিদিনের মতো তারা দুজনেই কালুর জমিতে চলে যায়। আর এইদিকে তো দেখতে দেখতে কালুর জমির বাঁধাকপিগুলো অনেক বড় হয়ে যায়। অতিরিক্ত পরিশ্রম করার কারণে টোনা ভীষণ অসুস্থ হয়ে পড়ে। টনি, আমি আমি বোধহয় আর বাঁচবো না গো। আমার যে ভীষণ কষ্ট হচ্ছে। ওগো, দয়া করে তুমি এরকম কথা আর বলো না। তোমার যে কোনো কিছুই হবে না। আমি তোমাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাব। টনি আর কোনো কথা না বলে উড়ন্ত মাদুরে করে টোনাকে নিয়ে হাসপাতালে চলে যায়। আর ডাক্তার টোনার পরীক্ষা করে বলে, মিস টনি, আপনার স্বামীর পেটে আলসার হয়েছে আর তার পুরো পেটে ঘা হয়ে গিয়েছে। এখন আপনি আপনার স্বামীকে বাঁচাতে চাইলে তাকে অনেক উন্নত মানের চিকিৎসা করান, আর তার কারণে অনেক টাকা লাগবে। ডাক্তার সাহেব, আমরা যে অনেক গরিব পাখি, অতগুলো টাকা আমরা কোথায় পাবো বলুন? আপনি দয়া করে ফ্রিতে আমার স্বামীর চিকিৎসা করে দিন না ডাক্তার সাহেব। দেখুন, আমি একটা হাসপাতালের আন্ডারে থাকি, আর এখানে তো টাকা জমা দিতেই হবে। এখানে যে আমার কোনো কিছুই করার নেই, তাই আর সময় নষ্ট না করে দ্রুত টাকাগুলো জোগাড় করে নিয়ে আসুন। ডাক্তারের এসব কথা শুনে টুনি নিরুপায় হয়ে কালু কাকের কাছে যায়। এরপর সে টোনার শরীরের অবস্থার কথা সব খুলে বলে। আমি কি এখানে দান বাক্স খুলে রেখেছি নাকি বলতো, যে তুই এসে টাকা চাইলি আর আমি তোকে টাকা দিয়ে দিলাম? যা যা, দূর হ, দূর হ বলছি, এখান থেকে দূর হ। কালু দাদা, আমি তো তোমার কাছ থেকে এমনি এমনি কোনো দান চাইনি।
এতদিন আমি আর আমার স্বামী তোমার জমিতে অনেক পরিশ্রম করেছি, আমি তো সেই পারিশ্রমিকে চাইতে এসেছি, বলো। কি একটু পরিশ্রম করেছে বা না করেছে তার আবার পারিশ্রমিক? এই নে 500 টাকা, আর যা যা এখান থেকে, যা বলছি। এতদিনের হাড় ভাঙা পরিশ্রমের মূল্য কি না মাত্র 500 টাকা? দরকার নেই আমার এই 500 টাকার। সরো কালু দাদা, তোমার এই 500 টাকা দিয়ে আমার কোনো কিছুই হবে না। তাই এই 500 টাকা তুমি বরং তোমার কাছেই রেখে দাও। আর হ্যাঁ, তুমি দয়া করে নিজের মনটাকে একটু বড় করতে শেখো। নিজের পারিশ্রমিক আমি নিতে এসেছিলাম কি না। এসব কথা বলে টুনি কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। এমন সময় হঠাৎই এক গর্ভবতী সাপ টুনির দিকে এগিয়ে আসে। আমাকে তুমি বাঁচাও, বাঁচাও আমাকে, আমার পেছনে যে সাপুড়ে আসছে, ও একবার আমাকে ধরতে পারলে আমার যে সর্বনাশ হয়ে যাবে, বাঁচাও আমাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে গো, চিন্তা করো না, তুমি ওই ঝোপের আড়ালে গিয়ে লুকাও, বাকিটা আমি দেখছি। টুনির কথা মতো সাপটি গিয়ে লুকিয়ে পড়ে, আর এইদিকে সাপুরিয়া এসেও হাজির হয়। এই মেয়ে, বলছি কি, এদিক দিয়ে কি কোনো গর্ভবতী নাগিনকে যেতে দেখেছিস? হ্যাঁ হ্যাঁ, আমি তো দেখেছি। জানো, নাগিনটা অনেক খারাপ, আমাকে কামড়ে দিতে চেয়েছিল। আর আপনার আসার শব্দ শুনে ওই তো ওই ওই পথ দিয়ে চলে গেল। আপনি তাড়াতাড়ি করে যান, নয়তো আবার ওই সাপটাকে আপনি হারিয়ে ফেলবেন। যান যান। বোকা সাপুরিয়া টুনির সব কথা বিশ্বাস করে নেয় আর টুনির দেখানো পথে চলে যায়। এরপর সাপটিও ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসে। তুমি আমার বড্ড উপকার করলে গো, আর তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু তোমার কি হয়েছে বলো তো, তুমি এমন মন খারাপ করে কেন আছো? এরপর টুনি তার সব কথা সাপটিকে খুলে বলে। ও আচ্ছা, এবারে আমি সবটা বুঝতে পেরেছি, তুমি কোনো চিন্তা করো না, চলো চলো আমার সাথে। এ কি, আমি আবার তোমার সঙ্গে কোথায় যাব বলো তো? কোথায় আবার, তুমি আমার সঙ্গে আমার নাগরাজ্যে যাবে, চলো। এরপর সাপটি টুনিকে নিয়ে তার নাগরাজ্যে চলে যায়, আর সেইখানে অনেক সোনা দানা হীরের মাঝে টুনিকে ছেড়ে দেয়। তোমার যত প্রয়োজন তুমি এখান থেকে সোনা দানা নিয়ে যাও। এভাবে যে আমার মতো গরিবের ভাগ্য বদলে যাবে, এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ গো নাগিন, আজ তুমি আমার বড় উপকার করলে। আমি যে তোমার এমন উপকার কোনোদিনও ভুলবো না, কোনোদিনও ভুলবো না গো, কোনোদিনও না। টুনি সাপটির ওপর অনেক কৃতজ্ঞতা প্রকাশ করে। এরপর সে ওইখান থেকে কিছু সোনা দানা ও হিরে নিয়ে বাড়িতে ফিরে আসে। সব সোনা দানা বের করে তা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে যা টাকা পায় তা নিয়ে তার স্বামীর চিকিৎসা করায়। ভালো চিকিৎসা পেয়ে টোনা দ্রুত সুস্থ হয়ে ওঠে। এরপর টোনা আর টুনি আবারও আগের মতো সুখে শান্তিতে বসবাস করতে থাকে, আর তাদের কোনো অভাবও থাকে না। শিমুলপুর বনে টোনা তার স্ত্রী টুনি ও তার বৃদ্ধ বাবা রাজু টোনাকে নিয়ে থাকতো। টোনা ছিল অনেক অলস, সে কোনো ধরনের পরিশ্রমী কাজ করতে পারত না। টোনা সারাদিন শুয়ে বসে দিন কাটাচ্ছিল। টোনার বাবা অসুস্থ হয়ে পড়ছিল দিন দিন। একদিন রাজু টোনা টুনিকে ডেকে বলে, বৌমা, টোনা কোথায়? হ্যাঁ বাবা বলুন, কিছু লাগবে আপনার? জল দেব আপনাকে? না মা, আমার কিছু লাগবে না। আসলে মা, তোমাকে একটা জরুরি কথা বলার ছিল। আমার এই অলস ছেলেকে ঠিক করতে করতে আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, কিন্তু আমি আমার এই অপদার্থ ছেলেকে ঠিক করতে পারিনি। আমার মনে হয় আমি বেশি দিন আর বাঁচবো না। এখন আমার মনে হচ্ছে আমার ছেলের ঘাড়ে কোনো অলস ভূত ভর করেছে। এখন ওর মাথার ভূত ছাড়ানোর দায়িত্ব তোমার মা। মা, তুমি আমাকে কথা দাও, তুমি আমার ছেলেকে পরিশ্রমী করে তুলবে। বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি যথাসাধ্য চেষ্টা করব ওনাকে পরিশ্রমী বানানোর। যাক বাবা, বাঁচলাম। এখন আমি শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারবো। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়, আর বেশ কিছুদিন পর টোনার বাবা অসুস্থ হয়ে যায় আর মারা যায়। আর টোনার বাবার ইচ্ছে মতো টুনি কাজ করতে থাকে। একদিন টুনি ভাবে, আমি কিভাবে টোনাকে পরিশ্রমী করতে পারবো? আমার মাথায় তো কোনো বুদ্ধি আসছে না। পেয়েছি, আমি যদি টোনাকে জমির কাজে সাহায্য করি তাহলে নিশ্চয়ই টোনা আমার কাজে সাহায্য করতে আগ্রহী হবে। যাই, গিয়ে টোনাকে ঘুম থেকে ডেকে তুলি।
এই বলে টুনি টোনাকে ঘুম থেকে জাগাতে চলে যায়। টোনা, এই টোনা, তুমি আর কত ঘুমাবে বলো তো? এখন ঘুম থেকে ওঠো, মাঠে কাজে যেতে হবে। এত সকাল সকাল ডাকছো কেন বলো তো? এতদিন বাবার জন্য ঠিকমতো শান্তিতে ঘুমাতে পারিনি, আর এখন তুমি শুরু করে দিয়েছো। আমি আর একটু ঘুমাবো টুনি। টোনা, ওঠো না টোনা, তোমার জন্য একটা সুখবর আছে। যদি সুখবরটা শুনতে চাও তাহলে তাড়াতাড়ি উঠে পড়ো। এই আমি উঠেছি, এবার বলো কি সুখবর? আজ থেকে আমিও তোমার সাথে জমিতে যাব আর তোমার সাথে কাজ করব। চলো এবার টোনা। এরপর থেকে টুনি টোনার সাথে জমিতে কাজ করতে শুরু করে। টুনি প্রতিদিন সকালবেলা টোনাকে নিয়ে জমিতে কাজ করতে যেত, কিন্তু সামান্য কাজ করার পরই টোনা বিরক্ত হয়ে যেত আর সেখানেই ঘুমিয়ে পড়তো। আর বেচারি টুনি একাই পরিশ্রম করত। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন টুনি আবারও ভাবতে থাকে, না না, টোনাকে তো কিছুতেই পরিশ্রমী করা যাচ্ছে না। ভেবেছিলাম একসাথে কাজ করলে টোনার হয়তো কাজে আগ্রহ বাড়বে, কিন্তু এতেও তো কোনো লাভ হচ্ছে না। আমাকে অন্য কোনো উপায় ভাবতে হবে। টুনি ভাবতে থাকে যে কিভাবে টোনার অবস্থার উন্নতি করা যায়। একদিন বনের রাজা সেনাপতি ঘোষণা দেয়, শোনো শোনো শোনো, জঙ্গলের সব প্রজারা, আগামীকাল রাজা বিনামূল্যে সবাইকে ফসলের বীজ দেবে। আগামীকাল রাজপ্রাসাদে গিয়ে সবাই বিনামূল্যে ফসলের বীজ নিয়ে আসবেন। টুনি এই ঘোষণা শুনে টোনার কাছে যায়। টোনা, টোনা শুনছো? আগামীকাল রাজামশাই সব কৃষকদের ফসলের বীজ বিনামূল্যে দেবেন। সত্যি বলছো? বিনামূল্যে নাকি আবার কোনো টাকা নেবে? না না, কোনো টাকা নেবে না, একদম ফ্রিতে বীজ দেবে। বিনামূল্যে ফসলের বীজ দেওয়ার কথা শুনে টোনার চোখে মুখে খুশির রেওয়াজ দেখা যায়, আর টুনি সেটা খেয়াল করে। পরের দিন সকালবেলা টোনা বীজ নেওয়ার আনন্দে ঘুম থেকে ওঠে। কি ব্যাপার টোনা, আজকে সূর্য কোন দিকে উঠেছে যে তুমি এত সকালে ঘুম থেকে উঠেছো? টুনি, তোমার কি মনে নেই যে আজকে রাজামশাই বিনামূল্যে ফসলের বীজ দেবে? আমি বীজ নিতে গেলাম। আরে, হাত মুখ ধুয়ে তো যাও, আর এত সকালে তো মনে হয় কেউ আসেনি। কিন্তু টোনা টুনির কোনো কথা না শুনেই বীজ নিতে চলে যায়। টোনার বিনামূল্যে বীজ নেওয়ার কথা শুনে টুনির মাথায় একটি বুদ্ধি আসে। বেশ কিছুক্ষণ পর টোনা অনেকগুলো ফসলের বীজ নিয়ে বাড়িতে আসে। টুনি দেখো, কতগুলো বীজ বিনামূল্যে দিয়েছে। আজকে আমি অনেক খুশি হয়েছি টুনি। টুনি, তুমি জানো আমি বীজ নেওয়ার জন্য সবার প্রথমেই দাঁড়িয়েছিলাম। টুনি টোনার প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শোনে আর মনে মনে বলে, টোনার এই খুশিটা আমাকে কাজে লাগাতে হবে, তবেই টোনার অলসতা দূর করা যাবে। পরের দিন টুনি টোনাকে বলে, টোনা জানো, রাজামশাই আজকে আবারও ঘোষণা দিয়েছে। কি ঘোষণা দিয়েছে টুনি? রাজামশাই কি আবারও ফ্রিতে বীজ দেবে নাকি অন্য কিছু? না না, রাজামশাই এবার ফ্রিতে বীজ দেবে না, এবার গরু দেবে। কি বলছো কি? এটা তো আরো অনেক ভালো খবর টুনি। কবে দেবে বলো বলো, আর কোন জায়গায় দিবে বলো? জানো টোনা, গরু পাওয়া এত সহজ নয়। রাজামশাই ঘোষণা দিয়েছে যে যে কৃষক আগামী 3 মাসে সবচেয়ে ভালো ফসল ফলাতে পারবে তাকেই গরু দেবে। ও, এই ব্যাপার। এটা তো খুব সহজ কাজ। আমি রাজামশাইয়ের গরু জিতবই জিতবো। এটা সহজ কাজ নয় টোনা, ভালো করে ফসল না ফলালে তো গরু পাওয়া যাবে না। আর তুমি তো কোনো কাজ করতেই চাও না, তাহলে আমরা কিভাবে গরু পাবো বলো তো? আমি আজ থেকে প্রচুর পরিশ্রম করব আর গরু জয় করবই করব। তুমি দেখো টুনি, একবার এত কষ্ট করে ফসল ফলালে আমি তো ভালো গরু পাবো। সেটা আমার ভাবতে তো ভীষণ খুশি লাগছে। তারপর থেকে টোনা প্রতিদিন তার জমিতে কাজ করতে থাকে। টোনা জমিতে হাল চাষ করে, পানি দেয় আর সব একাই করতে থাকে। নিয়মিত সে প্রতিদিন জমির পরিচর্যা করত। ধীরে ধীরে টোনার জমি ফসলে ভরে ওঠে। একদিন টোনা আর টুনি ওদের জমির পাশে দাঁড়িয়ে কথা বলছিল। টুনি দেখো, আমাদের জমিতে কত সুন্দর সুন্দর সোনালী ধান ফলেছে। এখন শুধু ধানগুলো পাকার অপেক্ষা। টোনা, সারা বনে সবার থেকে আমাদের ফসল সব থেকে ভালো হয়েছে, তার মানে তুমি হবে রাজামশাইয়ের গরু বিক্রেতা। টুনি, আমি ভাবছি কি আমাদের এসব ফসল আমি শ্রমিক দিয়ে কাটাবো। এত সব ফসল আমি একাই তো কাটতে পারবো না।
টোনার এমন কথা শুনে টুনি মনে মনে বলে, বুঝেছি, তোমার ঘাড়ে আবারও আলসেমির ভূত চেপেছে। তোমার ভূত তাড়ানোর বুদ্ধিও আমার জানা আছে। কি হলো টুনি, কি ভাবছো? কিছু বলছো না যে? আমার কথার উত্তর দাও। তুমি শ্রমিক দিয়ে ফসল কাটাবে তো বেশ, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি তো আর রাজামশাইয়ের গরু জিতবে না, কারণ রাজামশাই যে শর্ত দিয়েছে নিজের জমির কাজ নিজেকেই করতে হবে। এখন তুমি ভাবো তুমি কি করবে। না না, এত দূর এসে আমি বিনামূল্যের গরুটা হাতছাড়া করতে পারবো না। আমি নিজেই কাটবো আমার ফসল। এরপর থেকে টোনা তার পরিশ্রম অব্যাহত রাখে। বেশ কিছুদিন পর ফসল পাকার পর টোনা তা নিজেই কাটে এবং নিজেই মাড়াই ঝাড়াই করতে থাকে। টুনি, দেখো দেখো, আমাদের অনেক ফসল ফলেছে। এবার আমাকে বলো তো, গরু নিতে আমাকে কোথায় যেতে হবে? তোমাকে গরু নিতে যেতে হবে না টোনা, রাজামশাইয়ের লোক নিজেরাই আসবে তোমার কাছে গরু নিয়ে। পরের দিন কবুতর টুনির বাড়িতে আসে আর 1,00,000 টাকা নগদ দিয়ে সব ফসল নিয়ে যায়। আর টুনি ওই টাকা থেকে 2টো গরু নিয়ে আসে। এই দেখো, রাজামশাইয়ের লোক তোমার জন্য গরু পাঠিয়েছে। কি মজা, কি মজা, এত বড় বড় গরু, তাও আবার ফ্রিতে। আমার তো ভাবতেই ভীষণ খুশি লাগছে। এগুলো তোমার টাকার গরু, আর এই নাও 50,000 টাকা। এগুলো আমার টাকার গরু মানে? আমাকে আবার এত টাকা দিচ্ছ? কি ব্যাপার টুনি, ব্যাপারটা আমাকে খুলে বলো তো শুনি। আসলে টোনা, রাজামশাই আমাদেরকে বিনামূল্যে কোনো গরু দিতে চায়নি। এটা আমি বুদ্ধি করে তোমাকে বলেছিলাম যাতে তুমি পরিশ্রমী হও, আর এতগুলো টাকা সব তোমার পরিশ্রমের ফল। এবার বুঝলে তো টোনা, পরিশ্রমের ফল মিষ্টি হয়। টোনা এতগুলো টাকা কখনো দেখেনি, তাই সে টুনির ওপর খুব খুশি হয় আর বলে, সত্যি টুনি, আমি এটা আগে কখনো বুঝিনি। বাবা সবসময় ঠিকই বলতেন, তুমি খুবই বুদ্ধিমতী। আজ তোমার বুদ্ধির জন্যই আমি এতগুলো টাকা দেখতে পেলাম। এখন থেকে আমি আর কোনো অলসতা করব না। আমি অনেক পরিশ্রমী হব আর অনেক ধনীও হব টুনি। টুনির বুদ্ধিমত্তার কারণে টোনা অলস থেকে পরিশ্রমীতে পরিণত হয় আর ওরা অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। বন্ধুরা, বুদ্ধি দিয়ে সবকিছু জয় করা যায়, আর পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। পরিশ্রম করলে সুখ আসবেই। আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। টুনি, এটা আমাদের প্রথম ডিম। আমি যে কি খুশি হয়েছি। এই ডিম ফুটে যখন ছানা বের হবে, তার ছোট মুখ দিয়ে আমাকে বাবা বলে ডাকবে আর তোমাকে মা বলে ডাকবে। উফ, ভাবতেই কত যে খুশি লাগছে। হয়েছে হয়েছে, আর খুশি বাড়িয়ে লাভ নেই। সামনে শীতকাল আসছে, আমাদের বাসায় তো এবার খাদ্য এনে মজুত করতে হবে। চলো চলো, খাদ্য সংগ্রহ করতে যাই। না টুনি, তোমাকে কোথাও যেতে হবে না। তুমি শুধু বাসায় বসে মায়ের দায়িত্ব পালন করো। খাবার সংগ্রহ করার দায়িত্ব আমার। আমি যাব আর খাবার নিয়ে চলে আসব। এসব কথা বলে টোনা খাবারের খোঁজে উড়াল দেয় আর বনের দক্ষিণ কোণে গিয়ে গমের দানা সংগ্রহ করতে থাকে। টোনা যখন গমের দানা সংগ্রহ করছিল, তখনই সেখানে এক শিকারী আসে। আজ সারাদিন না পারলাম পশু শিকার করতে, আর না পারলাম পাখি শিকার করতে। আরে আরে, ওই তো গমের গাছে আড়ালে একটা ছোট্ট পাখি দেখতে পাচ্ছি। যাই, আমি ওই পাখি বরাবর একটা তীর ছুঁড়ি। এ কথা বলে শিকারী তার তীর তাক করে টোনার দিকে ছুঁড়ে মারে, আর সেই তীর টোনার বুক চিরে ঢুকে যায় আর টোনা যন্ত্রণায় চিৎকার করে ওঠে। টুনি! পাখিটা যত ছোট ভেবেছিলাম তত ছোট নয়। স্বামী স্ত্রী মিলে অনেক মজা করে এর মাংস খেতে পারবো। এ কথা বলে শিকারী তীরবিদ্ধ টোনাকে ঘাড়ে তুলে নেয়। অন্যদিকে গাছের ডাল থেকে সেই দৃশ্য কবুতর দেখে ফেলে। আরে আরে, শিকারি তো টোনাকে ধরে নিয়ে গেল। যাই, গিয়ে টুনিকে খবরটা দিয়ে আসি। সোনামণি আমার, ডিমের ভেতরে বড্ড আরামে আছিস, কিন্তু তোকে তা দিতে দিতে যে আমার বড্ড ক্ষুধা পেয়েছে। তোর বাবা কেন যে এখনো আসছে না?
কখন যে খাবার নিয়ে আসবে। টনি, টনি, তোর জন্য একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? কিসের দুঃসংবাদ? বলো কবুতর দাদা, আমাকে বলো। টোনা আরে পৃথিবীতে নেই, শিকারীর হাতে তার প্রাণ গিয়েছে। যাই বনের সবাইকে সংবাদটা দিয়ে আসি। না টোনা, এটা কি হলো? হে সৃষ্টিকর্তা, তুমি এটা কি করলে? টোনা, তোমার সন্তান পৃথিবীতে আসার আগেই বাবা হারা হয়ে গেল। টোনা গো, টোনা ফিরে এসো, টোনা ফিরে এসো। টুনি টোনার শোকে প্রচন্ড কাতর হয়ে পড়ে। এভাবেই সেই দিনটি কেটে যায়। টুনি নিজেকে সামলিয়ে নেয়। না না, আমি না খেয়ে থাকলে যে ডিমে তা দিতে পারবো না। আমাকে খাবারের ব্যবস্থা করতে হবে। খাবারের ব্যবস্থা করতে গেলে তো বাসা থেকে বের হতে হবে। ডিমটা আমি কোথায় রাখবো? বাসায় ডিম রাখলে তো বিপদ হতে পারে। না, আমি ডিমটা সাথে করেই নিয়ে যাই। সারাদিন এদিক থেকে সেদিক কত ঘুরলাম, কিন্তু কোথাও খাবারের খোঁজ পেলাম না। আরে আরে, ওই তো কালু দাদার খাবারের দোকান। আমি বরং যাই, কাছে গিয়ে বাকিতে খাবার চাই। এ কথা বলে টুনি কালু কাকের দোকানের সামনে নেমে পড়ে আর কালু কাককে বলে, কালু দাদা, কালু দাদা, আমাকে কিছু খাবার দেবে গো? বাকিতে নেব গো, পরে টাকা শোধ করে দেব। ফাজলামো পেয়েছিস নাকি? আমি বাকিতে কাউকে খাবার দেই না। তবে তোর ওই ডিম যদি দিস, তাহলে ওই ডিমের বদলে এক প্যাকেট বিস্কুট তোকে দিতে পারি। না না, এই ডিম ফুটে আমার ছানা বের হবে। আমার মৃত স্বামীর যন্ত্রণা আমি এই ছানার মুখ দেখেই কাটিয়ে দেব। তুমি চাইলে আমি তোমার দোকানে কাজ করে দিতে পারি। কাজের বিনিময়ে না হয় আমাকে কিছু খাবার দিও। না না, তোর ডিম দে আর খাবার নে, আর নয়তো এখান থেকে চলে যা। কালু কাকের এমন দুর্ব্যবহার দেখে টুনি সেখান থেকে উড়ে তার বাড়িতে চলে আসে। না না, আমি যে আর কষ্ট সহ্য করতে পারছি না। খাবার যখন পেলাম না, তবে এবার চুরি করব। পেটের খিদে তো আর ন্যায় অন্যায় মানে না। এ কথা বলে টুনি তার ডিম বাড়িতে রেখে উড়ে চলে যায়। আর টুনি উড়ে কাকুলি কাকের বাড়িতে পৌঁছে যায়। এই তো কাকুলি দিদি ঘুমিয়ে আছে। এই সুযোগে কিছু খাবার চুরি করি। ওই তো একটা বিস্কুটের প্যাকেট, যাই নিয়ে উড়াল দেই। লাস্ট আর এক ছুরি আছে, কম দামে দিয়ে দেব। মাত্র 50 টাকা, মাত্র 50 টাকা। কলা নেবে গো, কলা? ও মা, কত সুন্দর পাকা কলা! কতদিন হলো পাকা কলা খাইনি। শরীরে আমার একদম পুষ্টি নেই। এই কলা চুরি করব আমি। একি ঝুড়িটা হালকা লাগছে কেন? একি আমার ঝুড়ির কলা কোথায়? হায় হায় রে, কে চুরি করে নিয়ে গেল? উফ, কত সুন্দর ইলিশ মাছ ভাজার গন্ধ পাচ্ছি। কতদিন হলো ইলিশ মাছ খাই না। এ কথা বলে টুনি বিউটি পায়রার ঘরে ঢোকে আর তার রান্নাঘর থেকে 2 টুকরো ইলিশ মাছ ভাজা নিয়ে উড়ে চলে যায়। আর টুনি উড়ে উড়ে তার বাড়িতে চলে আসে। উফ, আজ কতদিন পর মজা করে খাবার খাবো। যাই আমি খাবারগুলো খেয়ে নেই। এ কথা বলে টুনি তার বাড়িতে বসে খাবারগুলো খেতে থাকে। ওরে, আমার বিস্কুটের প্যাকেটগুলো কোথায় গেল? কে চুরি করে নিয়ে গেল রে? কে নিয়ে গেল? কাকলি যখন এসব বলে কাঁদছিল, ঠিক তখনই তোতা আর বিউটি পায়রা সেদিক দিয়ে উড়ে যাচ্ছিল। আর তারা কাকলির কথা শুনে ফেলে। আর তারা কাকলির কাছে গিয়ে বলে, একি কাকুলি দিদি, তোমারও খাবার চুরি হয়েছে? তুমি জানো আমাদেরও খাবার চুরি হয়েছে। আমারটাও আবার ব্যবসার কলা চুরি হয়েছে। সে কি তোতা? তাই? তার মানে এই চোর আমাদের বনেরই হবে। চলো তো চলো, আমরা পুরো বন খুঁজে দেখি। নিশ্চয়ই চোরকে আমরা ধরতে পারবো। কাকলির কথা শুনে তোতা আর বিউটি পায়রাও রাজি হয়ে যায়।
আর তিনজনে মিলে উড়তে উড়তে চোর খুঁজতে থাকে। উফ, কি যে খিদে পেয়েছিল না, এখন একটু বেশ শান্তি লাগছে। টুনি যখন নিজের বাড়িতে খাবার খাচ্ছিল ঠিক তখনই সেখানে কাকুলি, তোতা আর বিউটি পায়রা এসে হাজির হয়। একি একি টুনি, এটা তো আমার বিস্কুট, তুই কোথায় পেলি? হ্যাঁ, এই তো আমার কলা। আর বিউটি দিদি, তুমি না বলেছিলে তোমার ভাজা ইলিশ মাছ হারিয়ে গেছে? এই তো এখানে ইলিশ মাছও আছে। ইয়ে মানে ইয়ে, কি হলো? তুই আমতা আমতা করছিস কেন? নিশ্চয়ই চুরি করেছিস, তাই না রে? আমাকে তোমরা ক্ষমা করে দাও, আমি চুরি করতে চাইনি। খিদের জ্বালা সহ্য করতে না পেরে আমি বাধ্য হয়ে চুরি করেছি। ক্ষমা করে দাও আমাকে, ক্ষমা করে দাও। চোরের কোনো ক্ষমা নেই। তুই আমাদের খাবার চুরি করেছিস, আমরা তোর ডিম ফাটিয়ে দিয়ে তার প্রতিশোধ নেব। না না, ডিম থেকে আমার ছানা বের হবে, তোমরা ওকে ফাটিও না। দয়া করো আমাকে, আমাকে দয়া করো। চোরের ওপর আমরা দয়া করি না, ঠিক আছে? আমরা তোর ডিম নষ্ট করব না। এক্ষুনি তুই এই বন ছেড়ে চলে যাবি। চোরের জায়গা এই বনে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি অন্যায় করেছি, আমি চলে যাচ্ছি। এ কথা বলে টুনি তার ডিম নিয়ে চিরতরে সেই বন ছেড়ে চলে যায় আর উড়ে উড়ে অন্য বনে চলে আসে। টুনি যখন উড়ছিল ঠিক তখনই নিচ থেকে কারো কান্নার আওয়াজ শুনতে পায়। সাহায্য করো, আমি কি সাহায্য করো, আমি যে আর ব্যথা সহ্য করতে পারছি না, সাহায্য করো। একে কারো চিৎকার শুনলাম মনে হলো, কেউ কি বিপদে পড়েছে? যাই তো, গিয়ে দেখি তো। একে, এটা তো একটা পরী। পরী, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন এভাবে? আমার পা কেটে গিয়েছে, একটু ঝুড়িবুটি লাগিয়ে দাও না, আমার যে ভীষণ কষ্ট হচ্ছে। ও মা, তুমি না পরী, নিজের ক্ষত নিজে সারাতে পারো না? আসলে নিজের শরীরে নিজে জাদু প্রয়োগ করতে পারি না, করো না আমাকে একটু সাহায্য। দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি জড়িবুটি লাগিয়ে দিচ্ছি। এ কথা বলে টুনি কিছু জড়িবুটি এনে সেটা পরীর পায়ে লাগিয়ে দেয়, আর কিছুক্ষণের মধ্যে পরীর ক্ষতস্থান ভালো হয়ে যায়। আমার পা সেরে গেছে টুনি, তোমার উপর আমি অনেক সন্তুষ্ট হয়েছি। বলো তুমি কি চাও? তুমি যা চাইবে তাই পাবে। তুমি যদি আমাকে বাড়ি দাও তাহলে একটা বাড়ি বানিয়ে দাও, আমার থাকার যে কোনো জায়গা নেই। ডিম নিয়ে বড় বিপদে পড়েছি, ডিমে তা দেওয়ার সময় চলে যাচ্ছে, এক্ষুনি দিচ্ছি। এরপর পরে জাদু করে সেখানে একটি ড্রাগন বাড়ি বানিয়ে দেয় আর টুনিকে বলে, এই নাও তোমার ড্রাগন বাড়ি, এই বাড়ির মধ্যে তোমার খাবারও দেয়া আছে। 1 মাস এই ড্রাগন বাড়ি থেকে বের না হলেও চলবে। ধন্যবাদ পরি, তোমাকে অনেক ধন্যবাদ। এই বলে পরি সেখান থেকে চলে যায় আর টুনি ড্রাগন বাড়িতে ঢোকে। ড্রাগন বাড়িতে ঢুকে টুনি ভীষণ অবাক হয়ে যায়। আর কোনো চিন্তা নেই, এখন আমি নিশ্চিন্তে আমার ডিমে তা দিতে পারবো। এ কথা বলে টুনি ড্রাগন বাড়িতে তার ডিমে তা দিতে থাকে আর তার ছানা ফোটার অপেক্ষার দিন গুনতে থাকে।